নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলার পূর্বে আমাদের কিছু বিষয় সম্পর্কে একেবারে সতর্ক থাকা উচিত। আমি এখানে কিছু কথা বলবো, আগে আমরা এগুলো একটু শুনবো, তারপর আমরা কিভাবে কি করতে পারি, কোন টাইপের প্রবলেমগুলো আমাদের আসতে পারে পরীক্ষাতে, সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এন মানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। সো এটার দুইটা পার্ট আছে আমরা জানি, একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট এবং আরেকটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল পার্ট। মোস্ট প্রবাবলি থিওরিটিক্যাল পার্ট থেকে আপনাদের 30 থেকে 40% প্রশ্ন আসবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 70% থেকে মানে 60 থেকে 70% প্রশ্ন হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট থেকে আসবে। তবে এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসে যদি আপনি ভালো করতে চান, ভালো রেজাল্ট করতে চান, তাহলে থিওরিটিক্যাল পার্টে আমার মতে থিওরিটিক্যাল পার্টে বেশি ফোকাস দেওয়া প্রয়োজন। কারণ দেখেন নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে প্রবলেমগুলো আছে, দেখেন নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো ম্যাক্সিমাম ম্যাথগুলোই হচ্ছে বড় এবং সময় সাপেক্ষ, মানে বেশি সময় প্রয়োজন হয়। বাট নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে থিওরাম গুলো আছে সেগুলো তুলনামূলক মানে ম্যাথমেটিক্স এর তুলনায় ছোট এবং কম সময় লাগে। তো এইটার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, তো এই আমি আপনাদেরকে সাজেশন দিব, এই সাজেশনের মধ্যে হয়তোবা 12 থেকে 13টি উপপাদ্য আছে। এইগুলা থেকেই আপনারা আশা করা যায় 30 থেকে 40% প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে। কারণ নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বিশেষ করে গ বিভাগের মধ্যে এই বিষয়গুলো বুঝতে হবে। বিশেষ করে গ বিভাগের মধ্যে মনে করেন 10, তখন দেখবেন ক এবং খ। তো ক নম্বরে আপনাকে কি বলবে, যে নিউটন র্যাপসন মেথড বর্ণনা এবং প্রমাণ করো। এবং এটার খ বিভাগে আপনাকে একটা প্রশ্ন দিল, মনে করেন cos x - 3x - 1 = 0। এই প্রবলেমটাকে নিউটন র্যাপসন মেথড পদ্ধতিতে সমাধান করো। অর্থাৎ নিউটন র্যাপসন মেথডের থিওরামটাও আসলো এবং নিউটন র্যাপসন মেথডের এই থিওরাম রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও পরীক্ষাতে চলে আসলো। সো এই ধরনের প্রবলেমই সাধারণত বেশি আসবে। অর্থাৎ মানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের গ বিভাগের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নই এক দুইটা টপিক বাদে, আমি কোনগুলো বাদে সেটা আমি একটু পরে বলছি, ওইগুলো বাদে বেশিরভাগ প্রশ্নের মধ্যে দেখবেন লেস থাকবে। অর্থাৎ অর্ধেক থিওরিটিক্যাল পার্ট, অর্ধেক হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। সো আপনারা যদি মনে করেন যে আপনি যে কোনো একটা পড়বেন তাহলেই হচ্ছে সমস্যা, ঠিক আছে। কারণ একটা যদি আপনি পড়ে যান তাহলে আপনি দেখবেন ম্যাক্সিমাম গ বিভাগের যে প্রশ্নগুলো আসবে, যে ম্যাক্সিমাম প্রবলেমগুলোই আপনি অর্ধেক পারবেন আবার অর্ধেক পারবেন না, ঠিক আছে। সো এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা প্রত্যেকটা পার্টকে সমান প্রাধান্য দেয়া। এটা হচ্ছে আমি আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে কোনোভাবেই যে কোনো একটা পার্টকে প্রাধান্য দেওয়া যাবে না, দুইটা পার্টকে সমানভাবে প্রাধান্য দিতে হবে যদি আপনি ফুল মার্কস আনসার করতে চান। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। দুই নম্বর বিষয় হচ্ছে দেখেন, 2 নম্বর বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি সাজেশনে যাওয়ার আগে মূল বিষয়গুলো একটু বলে দিচ্ছি। দেখেন ম্যাক্সিমাম স্টুডেন্টের এই সাবজেক্টের রেজাল্ট খারাপ হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সে প্রশ্ন আনসার করে আসতে পারে না, ঠিক আছে। সে প্রশ্ন আনসার করে আসতে পারে না। কেন আসতে পারে না? তার সময় থাকে না, সময় নেই। মানে সেই ওই যে তার 4 ঘন্টার সময় আছে, ওই 4 ঘন্টার সময়ের মধ্যে সে ঠিকঠাক ভাবে আনসার করতে পারে না। সো সবগুলো সময় মানে সবগুলো প্রশ্ন যাতে আমরা সময়ের মধ্যে আনসার করতে পারি, এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যদি কোনো প্রশ্নতে ভুল হয়, ফর এক্সাম্পল আপনি বাইসেকশন মেথডের সাহায্যে একটা সমীকরণের সমাধান নির্ণয় করবেন, ঠিক আছে। তো এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে মনে করেন আপনি প্রথম ধাপ করলেন, দ্বিতীয় ধাপ করলেন, তৃতীয়, চতুর্থ এভাবে করে করে সপ্তম ধাপে আসলেন, এসো দেখলেন যে আপনি ওইটার আনসার পান নাই। এখন যেমন আমি যদি আমার একটা বাস্তব লাইফের এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমাদের সময় নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা প্রশ্ন এসেছিল এই বায়োসেকশন মেথড থেকে, এবং ওইটার মধ্যে টোটাল 14টা পুনরাবৃত্তি ছিল। কয়টি পুনরাবৃত্তি?
14টা পুনরাবৃত্তি, এবং এই একটা প্রবলেম সলভ করতে আমার 1 ঘন্টা সময় লেগেছিল। আমার এখনো এই জিনিসটা মনে হয়, ঠিক আছে। তো বায়োসেকশন মেথডের 1 ঘন্টা পরে কিন্তু আমি সাকসেসফুলি এটা আনসার করতে পেরেছিলাম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আসলে পরীক্ষার হলে ওই ধৈর্যটা থাকবে না, কারণ 14টা পুনরাবৃত্তি মানে বুঝতেছেন তো, একই প্রশ্ন 14 বার রিপিট করতে হবে, একই জিনিস একই মান, মানে মানগুলো একটু একটু করে চেঞ্জ করে 14 বার আপনার মানগুলোকে পুনরাবৃত্তি করতে হবে। সো আমরা পরীক্ষার হলে অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আদৌ আমাদের আনসারটা হচ্ছে কিনা বা আমরা সঠিক দিশায় যাচ্ছি কিনা। এবং এই যে 14টা পুনরাবৃত্তি, তার মধ্যে একটা পুনরাবৃত্তি যদি ভুল হয় তাহলে এরপর আপনি যাই করবেন সেটা ভুলই আসবে, ঠিক আছে। তো কোনো অবস্থাতেই হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যদি কোনো প্রশ্ন ভুল হয় তাহলে বেস্ট অপশন হচ্ছে এটার ভুল খুঁজে বের না করে প্রথম থেকে সেটাকে সমাধান করা। আর ভুল খুঁজে বের করতে আপনার যত সময় লাগবে এবং আপনার মাথাটা যে পরিমাণে নষ্ট হবে তার থেকে কম সময়ে আপনি ওই ফুল প্রশ্নটা আনসার করে ফেলতে পারবেন। সো মনে রাখবেন, কোয়েশ্চেন ভুল যদি হয় সেটার ভুল খুঁজে বের না করে প্রথম থেকে আবার করেন, রিল্যাক্স হয়ে করেন, দেখেন আনসার অটোমেটিক্যালি মিলে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে দুইটা বিষয় যে নিউমেরিক্যালে রেজাল্ট ভালো না হওয়ার। 3 নম্বর বিষয় হচ্ছে যে নিউমেরিক্যালের মধ্যে প্রশ্ন আপনার কমন নাও আসতে পারে। আমি আবার বলতেছি, প্রশ্ন আপনার কমন নাও আসতে পারে, কিন্তু কিন্তু নিয়মের বাইরে একটা সিঙ্গেল প্রশ্ন আসবে না, নিয়মের বাইরে একটা প্রশ্ন কিন্তু আসবে না। সো আপনি যদি নিউমেরিক্যাল অ্যানালাইসিস রিলেটেড নিয়মগুলো ভালো করে পারেন, ফর এক্সাম্পল আপনি একটা ইটারেশন মেথডের সাহায্যে একটা প্রবলেম সলভ করা আপনি জানেন। ফর এক্সাম্পল আপনার প্রবলেমটা এরকম, যেটা আমি একটু আগে লিখে দিয়েছিলাম, cos x 3x - 1 = 0। এইটা আপনার একটা প্রশ্ন যেটা আপনি ইটারেশন মেথডের সাহায্যে সলভ করতে পারেন, ঠিক আছে। এখন পরীক্ষার সময় এইটা না এসে আপনারা আসলে এরকম মনে করেন sin x + 5x + 2 = 0। এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন তো বইয়ের মধ্যে নাই, ডেফিনেটলি নাই, থাকলেও আমি জানি না, আমি আমার মতো করে লিখে দিছি। এখন আপনি যদি বলেন ভাই এইটা তো বইয়ের মধ্যে নাই, তাহলে আমি এটা কেন আনসার করব, বা এটা তো আমি পারি না, তাহলেই হচ্ছে সমস্যা। এই সবগুলা প্রশ্নের সমাধান প্যাটার্ন সেম, জাস্ট মানগুলো চেঞ্জ হবে, ডিজিটগুলো চেঞ্জ হবে, দ্যাটস ইট। সো আনসার প্রশ্ন যদি কমন নাও আসে তাহলে প্যানিক হওয়া যাবে না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি যে নিয়মগুলো শিখে গিয়েছেন সেইটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করেন, দেখবেন খুব ইজিলি আপনার প্রত্যেকটা প্রশ্ন মিলে যাবে। আমি বিষয়টাকে বোঝাতে পেরেছি? আচ্ছা, তো এই যে কথাগুলো আমি বললাম এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। আর নিউমেরিক্যালের মধ্যে দেখেন কিছু চ্যাপ্টার আছে যেগুলো আপনার বেশি সময় লাগবে, যেমন আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা আপনারা বলেন যেগুলোতে বেশি সময় লাগে সেগুলোকে আমি একটু লিখে দিব নাকি আমি এগিয়ে যাব, একটু বলেন তো প্লিজ। আমাদের সাথে 100 জনের উপর শিক্ষার্থী যুক্ত আছেন, সবাই একটু রেসপন্স করবেন প্লিজ। আমি কি বলে দিব কোনগুলোতে একটু বেশি সময় লাগবে নাকি আমি সামনে আগাবো? একটু দ্রুত রেসপন্স করেন, এখন একটু কথা বলেন সবাই। 100 জনের উপর কিন্তু লাইভে যুক্ত আছেন, কথা বলতে হবে। কোন কোন চ্যাপ্টার বেশি করতে হবে? হ্যাঁ সব বলে দিব, টেনশন নেওয়ার কিছু নাই। একটু কথা বলেন না সবাই, 100 জন যুক্ত আছেন তো, সবাই একটু কথা বলেন। মাস্টার্স এর সাজেশন, আমাদের অ্যাডভান্স নাম্বার থিওরি সাজেশন রেডি হয়ে গেছে, মোস্ট প্রবাবলি আমরা আগামীকালকেই সাজেশনটা দিয়ে দিতে পারবো। সবাই কথা বলেন। সবাইকে কথা বলতে হবে তো, আপনারা যদি কথা না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে? হ্যাঁ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তো দিবই, ওইটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন আসেন আমরা একেবারে প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে বুঝি। এখন প্র্যাকটিক্যালি আমরা জিনিসগুলোকে একটু বুঝি। আচ্ছা এখানে আমরা একটু দেখি, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, ঠিক আছে। তো দেখেন এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে fx = 0 সমীকরণের একটি আসন্ন নির্ণয় করার জন্য দ্বিবিভক্তি পদ্ধতি। এই দ্বিবিভক্তি মানেই হচ্ছে বায়োসেকশন মেথড,
ঠিক আছে, বায়োসেকশন মেথড। এবং একই সাথে এখানে আপনাকে আরো একটা কোশ্চেন সলভ করতে হবে নিউটন র্যাপসন মেথড, বাট নিউটন র্যাপসন মেথড আমি নিচে লিখে দিয়েছি আবার। তো দেখেন নিউটন র্যাপসন মেথড, বায়োসেকশন মেথড এবং ফলস পজিশন মেথড। তার মানে এখানে আমি তিনটা মেথডের কথা উল্লেখ করেছি, একটা হচ্ছে বায়োসেকশন মেথড, একটা হচ্ছে ফলস পজিশন মেথড এবং একটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। এখন কথা হচ্ছে এই যে তিনটা প্রশ্ন আমি এখানে দিয়েছি, এই তিনটা প্রশ্ন থেকে আপনারা এক বা দুইটা প্রশ্ন 100% কমন পাবেন, ঠিক আছে, 100% কমন পাবেন। থিওরাম, এগুলো হচ্ছে থিওরাম, তিনটা থিওরাম, নিউটন র্যাপসন মেথড, বায়োসেকশন মেথড এবং ফলস পজিশন মেথড। এই তিনটা মেথড থেকে যে কোনো একটা মেথড অথবা দুইটা মেথড 100% পরীক্ষাতে আসবে। আর এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই যে চারটা মেথড আছে, এখানে তো তিনটা মেথড, এই তিনটা মেথডের সাথে আরেকটা আছে ইটারেশন মেথড, ইটারেশন মেথড অথবা অনেক সময় এটাকে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড বলা হয়। তাহলে এই যে চারটা মেথড আছে, এই চারটা মেথড থেকে এক বা দুইটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে। অর্থাৎ শুধু এই একটা চ্যাপ্টার থেকে আপনারা 20 থেকে 24 মার্কস কমন পাবেন, ঠিক আছে। সো প্রথম চ্যাপ্টারটা খুব ভালোভাবে করতে হবে, এই চ্যাপ্টার থেকে 4 ভাগের 1 ভাগ প্রশ্ন চলে আসে। সো বুঝতেই পারতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা আগে একটু বলেন। ওকে, তো তিনটা থিওরেম আমি আপনাদেরকে দিয়েছি। এখন দেখেন এখানে আমি কিছু গাণিতিক সমস্যা দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট, বাট এইগুলোই পরীক্ষাতে আসবে এরকম কিন্তু না, এগুলো চেঞ্জ হয়েও আসতে পারে, ঠিক আছে, এগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। তো দেখেন প্রথমে হচ্ছে বায়োসেকশন পদ্ধতিতে x³ - x - 1 সমীকরণ 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি আমি একটু, এখানে 2 দশমিক বলে দিছে, দেখেন 2 দশমিক বলে দিছে, আর এখানে দশমিক বলে নাই। এখন দশমিকের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। দেখেন, তো যদি আপনার প্রশ্ন 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলে, তো দেখেন এটা বলেছে কত দশমিক, 3 দশমিক, তাহলে আমরা বের করব, মানে আমরা যে পুনরাবৃত্তিগুলো করব সেগুলো 4 দশমিক পর্যন্ত করব। আমি একটু বোঝাই। দেখেন আপনার কোশ্চেনের মধ্যে যত দশমিক মেনশন করে দিবে আপনাকে তার থেকে এক ঘর বেশি ধরে হিসাব করতে হবে। এইটা এই কারণে, কারণ দশমিকের পরে যখন 5 অথবা 5 থেকে বেশি হয় তখন তার ঠিক আগের ঘরে কিন্তু এক যোগ হয়। এখন দশমিকের পরের ঘরে মনে করেন দশমিকের 3 নম্বর ঘরে, তো এখানে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত। সো আপনারা মনে করেন একটা মান আসলে এরকম এরকম। এখন এতটুকু পর্যন্ত হচ্ছে তার 3 দশমিক স্থান, কিন্তু যখনই আমরা 4 নম্বর ঘরটা জানবো তখন এখানে আমরা এক যোগ করে নিতে পারবো, তখন এই 5টা কি হয়ে যাবে, তখন এই 5টা 6 হয়ে যাবে, অর্থাৎ তখন এটা হয়ে যাবে আমাদের এটা হচ্ছে 5, এটা 5 হবে না, তখন এটা 6 হয়ে যাবে, এই যে দেখেন 6। তার মানে যদি আপনি এর পরের ঘর কত সেটা যদি না জানেন তাহলে 1 কে যোগ করতে পারবেন না। তার মানে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যত দশমিক বলবে তার থেকে এক ঘর বেশি আপনাকে জাস্ট হিসাব করতে হবে। তাহলে যদি 5 বা 5 থেকে বেশি হয় তাহলে আগের ঘরে আমরা 1 যোগ করতে পারবো, ঠিক আছে। বায়োসেকশন আসে নাই তো, গত বছর ইটারেশন মেথড আসছে, ঠিক আছে। ওকে, সো এখানে আরো দুইটা কোশ্চেন আছে, একটু দেখে নেবেন। এখন দেখেন 2 নম্বর অধ্যায়ের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে এগুলো বেশ কয়েকটা প্রবলেমই আছে, বাট এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু করে যাবেন, আর বাকিগুলো যদি পারেন করবেন, না পারলে সমস্যা নেই। এখন আসেন এখানে, এখানে কি বলছে আমরা একটু দেখি। আচ্ছা, সো এখানে এখানে কি হচ্ছে আমরা আগে একটা দেখি। না, ইটারেশন থিওরেমের অঙ্কগুলো অবশ্যই করবেন, ঠিক আছে, অঙ্কগুলো করবেন। আচ্ছা, এখন আসেন নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ঠিক আছে, ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা মোটামুটি 100% আসবে পরীক্ষাতে বলা যায়, তবে এইটা আসলে আপনাদের 10 মার্কসে আসবে, ঠিক আছে, এইটা আসলে কত মার্কসে আসবে, 10 মার্কসে আসবে। দেখেন নিউটনের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার সাহায্যে ফার্স্ট এন্ড সেকেন্ড ডেরিভেটিভস নির্ণয় করো। তার মানে প্রথম এবং দ্বিতীয় ডেরিভেটিভ নির্ণয় করা নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার সাহায্যে
হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি বোঝাতে পারতেছি আপনাকে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে। সো এইটা এই বছর আসার পসিবিলিটি খুবই বেশি, এবং এইটা যদি আসে আমরা আশা করি যে এটা সাধারণত 10 মার্কসের জন্যই আসবে, এবং এটা এবছরের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা একটু দেখে নিব। যেমন এই যে প্রশ্নটা আছে 2021 সালের প্রশ্ন, পড়ে নেবেন। আচ্ছা এটা আসেন, এই দুইটা একটু লক্ষ্য করি, এই দুইটা থেকে একটি আসার সম্ভাবনা, ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, দেখেন ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, এবং এইটার সাহায্যে √155 এর মান নির্ণয়। এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন মোটামুটি শিওর এই বছর পরীক্ষাতে আসবে, ঠিক আছে। বাইরে সেকশনের থিওরাম যদি আসে তাহলে এটাকে বাদ দিয়ে দিবেন, সমস্যা নেই। তাহলে দেখেন এই দুইটা থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই দুইটা থেকে একটা প্রশ্ন এই বছর ধরা যায় শিওর পরীক্ষাতে আসবে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ল্যাগ্রাঞ্জের ইন্টারপোলেশন ফর্মুলা, এটা দরকার নাই, বিচ্যুতিপদ নির্ণয় দরকার নাই। ল্যাগ্রাঞ্জের ইন্টারপোলেশন ফর্মুলা, আর ওই ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করে √155 এর মান নির্ণয়, which is very 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 important, ঠিক আছে। তারপর এখানে ছোট ছোট আরো একটা প্রশ্ন আছে, দেখেন এটা একটু করে নেবেন। আচ্ছা এখন দেখেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আগে একটু বলেন, এই ক্লিয়ার কিনা কথা বলেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কথা বলেন। আনোয়ার হোসেন কোনটা আসছে 23-এ? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কথা বলেন। এই লাইভে 100 জন আছেন, কথা বলেন না কেন? খুব দ্রুত রেসপন্স করেন। খুব দ্রুত রেসপন্স করেন। ওকে এখন আসেন এখানে, দেখেন সাংখ্যিক যুগজীকরণের ক্ষেত্রে দুইটা থিওরাম, একটা হচ্ছে সিম্পসন 1/3 রুল, আর একটা হচ্ছে সিম্পসন 3/8 রুল। আমরা মোটামুটি শিওর এই দুইটা থেকে একটা প্রশ্ন এই বছর 100% আসবে, ঠিক আছে। একটা প্রশ্ন 100% আসবে সাংখ্যিক যুগজীকরণের ক্ষেত্রে। সিম্পসন 1/3 রুল এবং সিম্পসন 3/8 রুল একটা 100% পরীক্ষাতে আসবে থিওরাম, ঠিক আছে। এই দুইটা থিওরাম থেকে একটা থিওরাম 100% আসবে। সো এগুলো খুব ভালো করে পড়তে হবে, এবং এগুলো আসবেই ভাই পরীক্ষাতে, মানে এগুলো আসবেই, সহজ করে এগুলো আসবেই, এখানে কিছু বলার নেই। ওকে এখন এই যে সাংখ্যিক যুগজীকরণের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেগুলো আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এখানে বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি। এই শীত কারো হাত পা নড়ে না তাই চেট করে না, মজার কথা বললেন ভাই, ঠিক আছে। আচ্ছা দেখেন ট্রাপিজয়েডাল সূত্রের সাহায্যে এইটার মান নির্ণয়, তবে এখানে ট্রাপিজয়েডালের সাথে সিম্পসন 1/3, সরি 1/3, তারপর হচ্ছে 3/8, তারপর হচ্ছে ওয়েগডেল রুল, এই সবগুলো দিয়ে কিন্তু আসতে পারে, ঠিক আছে, সবগুলো দিয়ে আসতে পারে। এবং এখানে বলেছে কি যে পাইয়ের আসন্ন মান নির্ণয় করো, পাইয়ের আসন্ন মান নির্ণয় করো। তো এখন দেখেন এই চ্যাপ্টারের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে নিচ্ছি। আচ্ছা তার আগে আমরা আরো এক দুটো প্রশ্ন দেখে নিই। এখানে আরো একটা প্রশ্ন দেওয়া আছে, এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে, এবং এখানে ভুলের পরিমাণ নির্ণয় করার কথা বলা হয়েছে। সো এটা নিয়ে আমি একটু কথা বলবো, এখানে আরেকটা কোয়েশ্চন দেওয়া আছে, এটা সেম প্রশ্ন, জাস্ট আচ্ছা সেম প্রশ্ন দুইবার দিয়ে দিচ্ছি তাই না। আচ্ছা যাই হোক, একটাই প্রশ্ন।
এখন দেখেন এখানে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ভুলের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আপনার ভুলের পরিমাণ যদি বিন্দু পরিমাণে 19-20 হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস কাটা যেতে পারে, ঠিক আছে। এখন আপনি যখন কোন প্রশ্নের মধ্যে যখন আপনার ভুলের পরিমাণ নির্ণয় করার কথা বলবে, ফর এক্সাম্পল এই কোশ্চেনটা এখানে দেখতেছি যে এখানে বলেছে যে ভুলের পরিমাণটা নির্ণয় করা। তো এই ধরনের ভুলের পরিমাণ নির্ণয় করা রিলেটেড যে প্রবলেমগুলো আছে, যেগুলো আপনাকে বলতে পারে, সেইগুলোর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার মানগুলো একেবারে অ্যাকুরেট বসাতে হবে। ফর এক্সাম্পল আপনার একটা মান এসেছে এরকম 2.988899999999999999। এখন আপনার মনে হয়েছে ভাই এইখানে তো 9 আছে, সো এখানে আমরা কি করি 8, মানে এটাকে আমরা এভাবে না লিখে আমরা এটাকে 2.99 বসিয়ে দিই। এইটা করলেও কি হবে জানেন, ওই যে একেবারে অল্প একটু মানের এখানে পার্থক্য আছে, এই দুইটা মানের মধ্যে কিন্তু একেবারে বিন্দু পরিমাণে মানের পার্থক্য আছে, কিন্তু যখন আপনি এইটার পরিবর্তে এইটা দিয়ে দিবেন তখন ওই যে বিন্দু পরিমাণে মানের পার্থক্যটা হয়ে গেল, এইটার জন্য আপনার একটু পরিমাণে ভুলের পরিমাণ বের হয়ে যাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনার মনে করেন একবার যে মূল যে ফাংশন সেইটার আনসার, মূল ফাংশনের যে মান, মূল ফাংশনের মান মনে করেন 2.99, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনি ক্যালকুলেশন করা মানের পরিমাণ। এখন দেখেন এই দুইটা মান কিন্তু সেম না, সেম না, এইটা কিন্তু একটু বড়। কতটুকু বড়? একেবারেই সামান্য। এখন আপনি যদি এটাকে বুঝদারি করে এটার মধ্যে দিয়ে দেন, তাহলে এই দুইটার মধ্যে কিন্তু কোনো ভুলের পরিমাণ নাই, কারণ দুইটা মানে কি সমান। কিন্তু যখন মান এইটা হবে তখন কিন্তু আপনার এখানে খুবই সামান্য, খুবই সামান্য ভুলের মান পরিমাণ বের হবে। এই জন্য যতগুলো প্রশ্নতে যদি প্রশ্নতে ভুলের পরিমাণ বের করা রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে ক্যালকুলেটরে যা আসবে শেষ পর্যন্ত বসিয়ে দিয়ে আসবেন। দশমিকের পর 10 ঘর থাকলে 10 ঘর লিখে দিয়ে আসেন, সমস্যা নাই, ঠিক আছে। বাট পাক নামে করে ওই মানগুলোকে ছোট করতে যাবেন না, তাহলে সেই লেভেলের একটা বাস পাবেন, ঠিক আছে। দেখবেন যে এমন একটা মান দিছে আপনাকে একেবারে কাছাকাছি মান, যেটার ভুলের পরিমাণ বের হওয়ার কথা ছিল, কিন্তু আপনার এই পাক নামের জন্য সেই ভুলের পরিমাণটা আর থাকলো না, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন দ্রুত। একটু কথা বলেন। এই কথা বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কথা বলেন। স্যার আমি তো লাইভের প্রথম থেকে ছিলাম না, লাইভ কি পরবর্তীতে দেখতে পাবো? হ্যাঁ দেখতে পাবেন, প্লাস ওই সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকেও দেখতে পারবেন, সমস্যা নেই। সবাই কথা বলেন। ল্যাবের ভেতর থেকে হাত বের করেন, বের করে কমেন্টস করেন, ঠিক আছে। কথা বলতে হবে ভাই। সায়েদা সুমাইয়া, সাইমন সাদিয়া, শয়ন সরকার, হাবিব, দীপ্ত, হ্যাঁ বাকিরা তো দেখতেছি বললাম না। আচ্ছা এখন আসেন, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে, এগুলো আমরা একটু দেখে নেই। প্রথমত হচ্ছে গাউস জ্যাকোবি পুনরাবৃত্তি পদ্ধতি আলোচনা। দেখেন এখানে এটা 2022 এর প্রশ্ন, এর সাথে কিন্তু একটা অঙ্ক আসতে পারে, মানে এর সাথে একটা গাণিতিক সমস্যাও আসতে পারে, ঠিক আছে। এর সাথে একটা গাণিতিক সমস্যাও আসতে পারে। সো এই ধরনের যত কোয়েশ্চেন আছে প্রত্যেকটার ক্ষেত্রে সেম, আপনার ম্যাথমেটিক্যাল পার্টের সাথে আপনার থিওরিটিক্যাল পার্টও থাকতে পারে অ্যাড করা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার দুইটাই কিন্তু পড়তে হবে, সো এখানে আপনার স্কিপ করার কোনো সুযোগ নেই। তারপর বলেছে যে টেলর পদ্ধতির সাহায্যে এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণের আপনার সমাধান বের করতে হবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আর এইটা এই বছর মোটামুটি আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর আসেন প্রথম ক্রমের সাধারণ অন্তর সমীকরণের জন্য দ্বিমাত্রিক রাঞ্জি কোট্টা পদ্ধতি। মনে করেন এটাকে কোট্টা পদ্ধতি বলে, বাট এটা অ্যাকচুয়ালি কোট্টা না, এটা হচ্ছে কোট্টা, রাঞ্জি কোট্টা পদ্ধতি, ঠিক আছে। সব অধ্যায়ের ক্ষেত্রেই
হ্যাঁ, ভেরি গুড। এটা যদি আপনি দশমিক পর্যন্ত ক্যালকুলেটর যা আছেন সব লিখে দিয়ে আসেন, হুইচ ইজ গুড। ঠিক আছে, বাট হ্যাঁ, এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি যে যদি কোনো প্রশ্নে আপনার আহ, কাছাকাছি মান নিয়ে এসে আপনি এটাকে শর্ট করেন, তাহলে অবশ্যই সাইডে প্রায় লিখে দিয়ে আসবেন। ঠিক আছে, প্রায় লিখে দিয়ে আসবেন। ক্লাস নাম্বার তো আসলে এখন আর দেওয়া সম্ভব না, সাজেশন এইটা আমি আপলোড করে দিব, এগুলো একটু ভালো করে দেখে নিলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে রাঞ্জি কোট্টা পদ্ধতির সাহায্যে এখানে যে সমীকরণ দেওয়া আছে যে 10 ddx of y equal to এত, এটার সমাধান বের করতে হবে, which is very important। তারপর হচ্ছে চার মাত্রিক রাঞ্জি কোট্টা পদ্ধতির সাহায্যে এইটার সমাধান নির্ণয় করা। সো এখান থেকে দেখেন একটা কথা আমি বলি, একটু মনে রাখেন। রাঞ্জি কোট্টা পদ্ধতি থেকে আপনার বড় প্রশ্ন আসবে। ঠিক আছে, কত মার্কসের? 10 মার্কস অথবা 20 মার্কস। সো রাঞ্জিকোটা পদ্ধতির থিওরাম এবং ম্যাথমেটিক্যালি প্রবলেম দুইটাই হচ্ছে আপনাকে পড়ে যেতে হবে, কারণ দুইটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কুত্তা তো লেখা কোশ্চেনে, আপনি যদি এটাকে কুত্তা মনে করেন, কোশ্চেন লেখা কুত্তা লিখে দিয়ে আসবেন, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সো রাঞ্জিকোটা থেকে আপনার দুইটা প্রশ্ন আসতে পারে। সো এই টপিকটা একটু ভালো করে করবেন, কারণ দুইটা চলে আসলে কিন্তু 20 মার্কস। ঠিক আছে, আর এই প্রশ্নগুলো বড় প্রশ্ন দেওয়া আসে। তারপর দেখেন গাউসিয়ান অপসারণ পদ্ধতি ব্যবহার করে সমীকরণ দুটির সমাধান। তারপর হচ্ছে গাউস জর্ডান অপসারণ পদ্ধতি, বা এটাকে অনেক সময় জর্ডান অপসারণ পদ্ধতিও বলা হয়ে থাকে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আসেন এইটা রৈখিক, এই যে উৎপাদকায়ন পদ্ধতি। তো দেখেন এই উৎপাদকায়ন পদ্ধতি এবং উৎপাদকায়ন পদ্ধতির ম্যাথ থেকে 10 মার্কস আসবে। ঠিক আছে, মানে এই যে উৎপাদকায়ন পদ্ধতি অর্থাৎ ফ্যাক্টরাইজেশন মেথড, বিশাল 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 এক একটা অঙ্ক, বিশাল বড় একটা অঙ্ক, বাট আপনাকে করতে হবে। সহজ বাট অনেক বেশি পরিমাণে বড়, যার কারণে আসলে চাইলে অনেক সময় এগুলোকে ঠিকঠাক ভাবে আনসার করা যায় না। সো এই চাপ এই এই টপিকের প্রশ্ন আপনি তখনই আনসার করবেন যখন আপনার কাছে কোনো ব্যতিক্রম থাকবে না। ঠিক আছে, যার কোনো ব্যতিক্রম আমার কাছে নাই, আমাকে এইটাই সমাধান করতে হবে বা এইটাই আনসার করতে হবে, তাহলে ওকে, সমস্যা নেই। বাট আপনি যদি অন্যটা পারেন তাহলে এটাকে স্কিপ করে দিবেন। ঠিক আছে, এইটার ম্যাথমেটিক্যাল পার্ট এবং থিওরিটিক্যাল পার্ট এই দুইটা থেকে 10 মার্কস আসবেই পরীক্ষাতে। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে আরো এক দুইটা কোয়েশ্চেন আছে, আমরা একটু দেখে নিই যে গাউস জ্যাকোবি পদ্ধতির সাহায্যে সমাধান। তারপরে যে আরেকটা থিওরাম, এখানে বেশ কয়েকটা থিওরাম রয়েছে, আমরা একটু দেখে নিই। দেখেন থিওরামগুলো কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। সহরৈখিক সমীকরণের ক্ষেত্রে গাউস সাইডাল পদ্ধতি, গাউস সাইডাল পদ্ধতি, গাউস জ্যাকোবিয়ান পদ্ধতি, তারপর হচ্ছে জ্যাকোবি পদ্ধতি, এগুলো কিন্তু আলাদা আলাদা। সো একটার সাথে আরেকটাকে মিলিয়ে নেওয়া যাবে না বা কনফিউজড হওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যা। টোটালি আলাদা আলাদা কনসেপ্ট এগুলো, সো আলাদা আলাদা ভাবে আপনাকে এগুলো বুঝতে হবে। আর এই যে বৃহৎ আইগেন মান নির্ণয়ের জন্য পুনরাবৃত্তি পদ্ধতি, এটাকে আবার শক্তি পদ্ধতি বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শক্তি পদ্ধতি, অর্থাৎ পাওয়ার মেথড, শক্তি পদ্ধতি। ঠিক আছে, আইগেন মান নির্ণয়ের জন্য শক্তি পদ্ধতি, এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এই আইগেন মান থেকে প্রশ্ন আসবে পরীক্ষাতে। দেখেন আইগেন মান, আইগেন মান প্লাস উপপাদ্য, মানে এই যে পাওয়ার মেথড, এই দুইটা থেকে কনফার্ম 10 মার্কস পাবেন। মানে এইগুলো থেকে প্রশ্ন আসেই ভাই পরীক্ষাতে। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসেই। এই যে আইগেন মান এবং তার আনুষঙ্গিক আইগেন ভেক্টর নির্ণয়, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাঞ্জিকোট্টা পদ্ধতির মেথড গুলো অনেক বড় বড়, বাট সহজ আছে, কিন্তু এতটাও কিন্তু কঠিন না। আপনি যদি একটু ফোকাস দেন, খুব ইজিলি কিন্তু আসলে এগুলো আনসার করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের টোটাল বিষয়। এখন আপনারা একটু বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে, একটু প্রশ্নগুলো শুনবো, তারপর আপনাদের বিদায় দিয়ে দেব। ঠিক আছে, একটু বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে। একটু বলেন কাইন্ডলি। আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন। আপনাদের
আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন, আমি দেখি। আইগেনের ক্লাস তো নিয়ে, হ্যাঁ আছে, অবশ্যই আছে। আইগেন মানে আইগেনের ক্লাস অবশ্যই আছে, থাকবে না কেন? বাদ দিবেন কেন? এই চ্যাপ্টার তো আরো সহজ, এই চ্যাপ্টার আরো সহজ, অন্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টার আরো বেশি সহজ। বাদ দিবেন কেন? ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো বলে দেন। টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন ওইটি হচ্ছে বেস্ট টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন, ঠিক আছে? সো বাসায় প্র্যাকটিস করাটা এখানে আসলে মোস্ট ইম্পর্টেন্ট। সো বুঝতেই পারতেছেন, ওই যে প্রথমে আমি বললাম যে আপনার 30 থেকে 40% হচ্ছে থিওরাম আসবে এবং 60 থেকে 70% হচ্ছে ম্যাথ আসবে। তবে আমরা যদি সহজভাবে বলি তাহলে আমরা বলতে পারি যে 40% হবে আপনার থিওরিটিক্যাল পার্ট অর্থাৎ থিওরাম এবং 60% হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট অর্থাৎ ম্যাথ, ঠিক আছে? কোনোটাকে বাদ দেওয়া যাবে না, কারণ গবিভাগের মধ্যে ওইটা দিয়ে থাকবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেবো একটু পরেই, ওইটা দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? একবার সবকিছু লিখে আমি একটা আপলোড করে দিব না ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাহলে খুব সহজে আপনারা এটা বুঝে নিতে পারবেন এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এটা আমি আপলোড করে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরিশেষে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে নিউমেরিক্যালের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি শুধু এই কয়েকটা মেথই করে যাবেন আর এইগুলোই আপনার পরীক্ষাতে আসবে, তাহলে সেই লেভেলের বাস খেয়ে আসবেন, ঠিক আছে? আপনাকে সহজ বিষয় হচ্ছে নিয়ম ফোকাস করতে হবে, ঠিক আছে? নিয়ম ফোকাস করতে হবে। কোনোভাবেই এক দুইটা প্রশ্ন পড়ে ওইগুলোই পরীক্ষাতে আসবে এই চিন্তা ভাবনা করে পরীক্ষার হলে যাওয়া যাবে না, ঠিক আছে? নিয়ম মোস্ট ইম্পর্টেন্ট। এই সাবজেক্ট এবং লিনিয়ার প্রোগ্রামিং এই দুইটার ক্ষেত্রে নিয়ম ফোকাস করতে হবে। আচ্ছা, এই যে প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে ওইগুলার অঙ্ক সমাধান করার পূর্বে আপনারা আগে এটা আনসার বের করবেন, তারপর আনসার অনুযায়ী সমাধান করবেন, দেখুন সেই মজা পাবেন, ঠিক আছে? সূত্রগুলো বারবার লেখার দরকার নাই, আপনি সমানে ক্লিক করে করে আনসার লিখে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। ফার্স্ট ক্লাসের জন্য কি বেশি করা উচিত? ডেফিনেটলি, ডেফিনেটলি, এটা বলতে হয় নাকি? এটা খুব সিম্পল একটা আনসার। x1 শুধু মানটা বসিয়ে দিলে হইবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হোয়াই নট, হোয়াই নট, অবশ্যই হবে। ফলস পজিশন এর ম্যাথ আছে তো রে ভাই আনোয়ার হোসেন ভাই, ফলস পজিশন থেকে শুরু করে সবগুলো টপিকের ম্যাথ আছে, কোর্সে সব আছে। আরমান আলী বাদশাহ, এই ধরনের উপপাদ্য ও ম্যাথ পার্ট গুলো করলে হবে? হ্যাঁ, আশাবাদী। প্রথম অধ্যায়ে নিউটন গ্রেগরি অন্তঃপতন সূত্র, এই উপপাদ্যটা দুইটা কিন্তু প্যাটার্ন ভিন্ন ভিন্ন। না, দুইটা না তো। হ্যাঁ, 25টা নিয়ম থাকতেই পারে, কারণ আপনার সারা বইয়ের মধ্যে যে কতগুলো নিয়ম আছে তার কি শেষ আছে? শেষ নাই তো। তো 25টা নিয়ম থাকাটা খুব স্বাভাবিক বিষয়, খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে? স্বয়ন সরকার, কিসের স্ক্রিনশট ভাই? একটু বলবেন প্লিজ। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আলোচনা। তো আপনাদের বলবো এখনো কিন্তু আপনাদের কাছে বেশ কিছু সময় আছে। এই সময়ের মধ্যে যদি আপনারা ঠিকঠাক ভাবে বাসায় প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন এবং পরীক্ষার হলে অবশ্যই আপনারা FS991ES মানে এই যে সিরিজ অর্থাৎ 991, দেখেন 991 সিরিজের যে ক্যালকুলেটর গুলো আছে সেগুলো ইউজ করবেন, ঠিক আছে? 93 বা 100 এইগুলা ইউজ না করাটাই বেস্ট। আপনারা এই ক্যালকুলেটর ইউজ করবেন তাহলে খুব সহজে ম্যাক্সিমাম কোশ্চেনের কিন্তু সমাধান বের করে ফেলতে পারবেন। আবার এই ক্যালকুলেটর দিয়ে বেশিরভাগ প্রবলেমের কিন্তু সমাধান বের হয় না। সো এই যে সময় আছে এই সময়ের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আপনাদের কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন এবং বাসায় যখন আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তখন টাইমটাকে হিসাব করার চেষ্টা করবেন যে আমরা টাইমের মধ্যে প্রপারলি পরীক্ষা দিতে পারবো কিনা, ঠিক আছে? এবং
আপনারা যদি টাইমের মধ্যে পরীক্ষা দিতে পারেন, বিলিভ মি, আপনারা দেখবেন পরীক্ষার হলে গিয়েও খুব সহজে সবকিছু আনসার করতে পারবেন। বাসায় যখন প্রবলেম সলভ করবেন তখন টাইমটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। তো এই ছিল টোটাল বিষয়। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বলার থাকে, তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন বা আমাদের পেজে যোগাযোগ করতে পারবেন। সবার ভালো রেজাল্টের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক সবাইকে।